আজ আমার গন্তব্যস্থল হলো হুগলি জেলার কোন্নাগড়ে অবস্থিত শ্রী শ্রী মাতৃ মন্দিরে। এই মন্দিরটি একদম নতুন। যারা কোন্নাগড়ের স্থানীয় বাসিন্দা আছে তারাও হয়তো অনেকে জানে না মন্দিরটি কোথায় অবস্থিত। আর এর স্থাপত্য, পরিবেশ আর আধ্যাত্মিক অনুভূতি সব কিছুই অসাধারণ। আর এই মন্দিরে আসলে তোমরা এক ছাদের নিচে 51টি সতীপীঠ দর্শন করতে পারবে, আরও দেখতে পাবে বিভিন্ন দেবদেবীর বিগ্রহ। চলো তাহলে ঘুরে আসা যাক এই পবিত্র স্থানটি থেকে, আর জেনে নেওয়া যাক এর ইতিহাস, আর দেখে নেওয়া যাক এর সৌন্দর্য আর আশেপাশের পরিবেশটি। চলো তাহলে তোমাদেরকে বলে দিই তোমরা এই মন্দিরে আসবে কি করে। যারা শিয়ালদা থেকে আসছো তারা শিয়ালদা থেকে মেল লাইনের যে কোনো ট্রেন ধরে তোমাদের নামতে হবে সোদপুর স্টেশনে। সোদপুর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডান দিকে একটু হাঁটলেই পেয়ে যাবে পানিহাটি ফেরিঘাটে যাওয়ার অটো। অটোতে তোমাদের পড়বে জনপ্রতি 10 টাকা। আর যদি তোমরা হাওড়া থেকে আসো তাহলে তোমরা হাওড়া থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে কোন্নাগড় স্টেশনে নামতে পারো। সোদপুর অটো স্ট্যান্ড থেকে এই পানিহাটি ফেরিঘাট আসতে অটোতে তোমাদের সময় লাগবে প্রায় 10 মিনিটের মতো। আমি চলে এসেছি পানিহাটি ফেরিঘাটের ঠিক সামনে। অটো তোমাদেরকে ঠিক এই জায়গাটাইতেই দাঁড় করাবে। আর এদিক থেকে যখন তোমরা এই বাঁদিকে টার্ন করবে এদিকেই তোমরা পাবে পানিহাটি ফেরিঘাট। তাহলে চলো যাওয়া যাক। আমি তোমাদেরকে যেভাবে বলছি তোমরা যদি সেভাবেই আসো তাহলে তোমরা অতি সহজেই এই মন্দিরে চলে আসতে পারবে। এছাড়াও তোমাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশানে গুগল ম্যাপের লোকেশানটা দিয়ে দেবো, তোমরা সেটা দেখেও চলে আসতে পারো। বাঁদিকে রাস্তা ধরে তোমরা যখন আসবে তখন তোমরা ডান দিকে দেখবে লেখা পড়বে কোন্নাগড় পানিহাটি ফেরি সার্ভিস। এখান থেকে আমরা ঘাট পার হওয়ার জন্য টিকিট কাটবো। তোমাদের টিকিটের মূল্য পড়বে জনপ্রতি 8 টাকা করে। চলো তাহলে যাওয়া যাক। আমি এর আগেও আমার চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে কোন্নাগড় ভ্রমণের 3টি সেরা স্পট দেখিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো আমার ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। কোন্নাগড়ে আসলে তোমরা এই মন্দির সহকারে সেই 3টি স্পটও ঘুরে দেখতে পারো। তোমরা যখন ঘাট পার হবে তখন তোমরা দেখতে পাবে তোমাদের ডান দিকেই চোখে পড়বে ইস্কন মন্দির, তারপরে 12 মন্দির ঘাট। এছাড়াও পানিহাটিতে কিন্তু বেশ কিছু প্রাচীন প্রসিদ্ধ মন্দির রয়েছে, যেমন রাঘব ভবন আছে, হলদে কালীবাড়ি আছে, প্রাণনাথ বাবুর মন্দির আছে। তোমরা সেই সব মন্দিরগুলোও কিন্তু পানিহাটিতে আসলে ঘুরে দেখতে পারো। আমি একদম চলে এসেছি কোন্নাগড় ফেরিঘাটের ঠিক সামনে। চলো এবার কোন্নাগড় ফেরিঘাট থেকে বেরিয়ে আমরা মন্দিরের উদ্দেশ্যে যাই। ফেরিঘাট থেকে বেরিয়ে 2 মিনিট হাঁটলেই সামনে পড়বে বিটি রোড। আর এই বিটি রোডের ডান দিকে যেতে হবে আজকে আমাদের। আর যারা কোন্নাগড় স্টেশন হয়ে আসবে তারা স্টেশন থেকে অটো বা টোটো নিয়ে কোন্নাগড় ফেরিঘাটে আসবে। এসে তোমাদেরকে যেতে হবে বাঁদিকে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কিভাবে যাব। আর তোমরা ফেরিঘাট থেকে আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য তোমরা চাইলে পায়ে হেঁটেই যেতে পারো। পায়ে হেঁটে গেলে 5 মিনিটের মতো লাগবে। এই রাস্তাটা দিয়ে 5 মিনিটের মতো হাঁটলে তোমাদের রাস্তার ডান দিকে পড়বে বিজয় ফার্নিচার্স। এই বিজয় ফার্নিচার্সের উল্টো দিকের বাঁ হাতেই একটা গলি দেখতে পাবে। এই গলিটা দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট হাঁটলেই আজকের গন্তব্যস্থল। কোন্নাগড় স্টেশন থেকে তোমরা যদি বলো ফাঁড়ির মোড় যাব তাহলে টোটো তোমাদেরকে এই মোড়টার সামনে এসে দাঁড় করিয়ে দেবে। এই গলিটার রাস্তাটা দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যেতে পারবে আজকের গন্তব্যস্থলে। এই মন্দিরটা উদ্বোধন হয়েছে খুব একটা বেশি দিন হয়নি, তাই হয়তো অনেকেই এই মন্দিরের নাম বললে নাও চিনতে পারে। তাই তোমাদেরকে ল্যান্ডমার্ক হিসাবে আমি বলে রাখলাম যে ফাঁড়ির মোড় বলতে পারো। ফাঁড়ির মোড় বললে তোমাদেরকে টোটো এখানে নামাবে, তারপর তোমরা হেঁটেই এখানে আসতে পারবে। এছাড়া মন্দিরের গুগল ম্যাপের যে লিঙ্কটা আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেই লিঙ্কটাতে ক্লিক করে তোমরা দেখে এখানে চলে আসতে পারো। এই দেখো কথা বলতে বলতে একদম মন্দিরের সামনে চলে এসেছি। দূর থেকেই দেখতে পাচ্ছ মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে। 3টি রত্ন বিশিষ্ট এই মন্দির। মাঝের রত্নটি হচ্ছে প্রধান রত্ন আর দুপাশে 2টি রত্ন। মন্দিরটি দেখতে অনেকটা গেরুয়া কালারের। এছাড়াও আরও বিভিন্ন কালার দিয়ে অনেকটা সুন্দর
কালারফুলভাবে মন্দিরের প্রধান গেটটা সাজানো হয়েছে। দেখো, দূর থেকেই তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি আমি মন্দিরের এই সম্পূর্ণ গেটটা। কত সুন্দর, দারুণ দারুণ কারুকার্য। পুরো মন্দিরটা দূর থেকে এতটা রঙিন লাগছে, না জানি ভেতরে কতটা সুন্দর। দেখো, বিভিন্ন রং দিয়ে অনেক সুন্দর কালারফুল লাগছে মন্দিরটা। মন্দিরের একেবারে সামনের দিকে যদি তোমরা দেখো, সেই সামনের দিকে রয়েছে প্রধান গেট, আর দুপাশে দুটি গেট করা হয়েছে, এক পাশে প্রবেশের জন্য আর এক পাশে বাহির হওয়ার জন্য। আর একেবারে সামনের দিকে যদি দেখো, মহাভারতের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এখানে। দেখো, ভগবান বিষ্ণুর বিশ্বরূপের যে দৃশ্য রয়েছে সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে, এবং মহাভারতে অর্জুনের যে রথের সারথি ছিল শ্রীকৃষ্ণ, সেই দৃশ্যটি এখানে একদম গেটের সামনে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই দেখো, দুপাশে দুটি দ্বার রয়েছে, এটি হচ্ছে প্রবেশদ্বার, আর প্রবেশদ্বারের ঠিক ওপরে করা হয়েছে দুটি হাতি, আর হাতির শুঁড়ের ওপরে দেখো ভগবান বিষ্ণুর অনন্ত শয্যার যে দৃশ্য সেটা ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে দেখো, এটা হচ্ছে মন্দিরের বেরোনোর গেট। এই দিকটাও খুব সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে। এখানে দেবাদিদেব মহাদেব মা সতীকে কাঁধে নিয়ে যে প্রলয় নৃত্য নেচেছিলেন, যার থেকে কিন্তু জন্ম হয়েছিল 51টি সতীপীঠ, সেই দৃশ্যটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তোমরা ভিডিও থাম্বনেলে নিশ্চয়ই দেখেছো 51টি সতীপীঠের কথা আমি উল্লেখ করেছি। তারই একটা যে সূচনা, এটা যে শুরু, সেই শুরুটি এই গেটের দিয়ে বোঝানো হয়েছে। গেটে তোমরা ঢোকার আগে এটা দেখতে পাবে, এবং তারপরে 51টি সতীপীঠ তোমরা দর্শন করতে পারবে। তো কিভাবে যে মায়ের 51টি সতীপীঠ দেহখণ্ড হয়েছিল সেটার সূচনা দেখিয়েই তবেই তোমাদেরকে দেখানো হচ্ছে 51টি সতীপীঠ। সত্যি মন্দিরের এই যে ভাবনাটা, এটা সত্যি আমার খুব ভালো লেগেছে, যে আমরা জানতে পারছি যে মায়ের দেহখণ্ড কিভাবে হয়েছিল, এবং তারপর আমরা দর্শন করতে পারছি মায়ের 51টি সতীপীঠ। তোমাদেরকে আগেই আমি জানিয়ে রাখি, এই মন্দিরটি উদ্বোধন হয়েছে খুব একটা বেশি দিন হয়নি, 2021 সালে উদ্বোধন হয়েছে। আর এই মন্দিরটি কিন্তু একটা বাড়ির মধ্যে, এই যে তোমরা গেটটা দেখছো, এটা বাড়ির সামনে এই গেটটা করা হয়েছে, এবং ভেতরে ঢুকলে একটা বাড়ির মধ্যেই মন্দিরটি স্থাপন করা হয়েছে। তাহলে চলো আমরা মন্দিরের ভেতরে যাই এবং মন্দিরটি দর্শন করি। এই দেখো, মন্দিরের প্রবেশের দ্বারের ঠিক নিচে লেখা আছে ছোট গেটটার সামনে ইন বলে। এই গেটটা এখন বন্ধ আছে, কিন্তু মন্দির যখন খোলা থাকে তখন মন্দিরে এই প্রধান গেটটা খুলে দেওয়া হয় মন্দিরে প্রবেশ করার জন্য। তাই আমি এই প্রধান গেটটা দিয়েই ভেতরে প্রবেশ করব। চলো ভেতরে প্রবেশ করি। আমি যে সময়টা এসেছি মন্দিরের প্রধান গেটটা বন্ধ ছিল হয়তো কোনো কারণে, তাই আমি সাইডে দিয়ে যাব। এখান দিয়ে গেলে তোমরা আরেকটা গেট পাবে যেখানে মন্দিরের ভেতরে প্রবেশ করা যায়। চলো আমরা ভেতর দিক দিয়ে গিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই সাইডটা দিয়ে আসলে তোমরা দেখতে পাবে জুতো খোলার জন্য একটা জায়গা। এখানে জুতোটা খুলে তোমরা মন্দিরের এই পাশটা দিয়ে ভেতরে প্রবেশ করতে পারো। চলো ভেতরে যাই। প্রবেশ করেই তোমরা যদি বাঁদিকে দেখো তাহলে দেখতে পাবে 3টি গর্ভগৃহ। তোমাদের গর্ভগৃহ অবশ্যই দর্শন করাবো, কিন্তু তার আগে আরেকটা যে দারুণ জিনিস সেটা তোমাদেরকে দেখায়। প্রবেশ করেই তোমরা দেখতে পাবে ডান দিকে এবং বাঁদিকে টোটাল 51টি সতীপীঠের যে বিগ্রহ এখানে সেটা রাখা হয়েছে। এখানে তোমরা দেখতে পাবে বক্স আকারে এখানে টোটাল 51টি সতীপীঠের বিগ্রহ
এখানে রাখা হয়েছে। যদিও এটাতে ক্যাপশনগুলো লেখা হয়নি, এখানে ক্যাপশনগুলো লেখা হবে যে কোথাকার কোন জায়গায় সতীপীঠের বিগ্রহ কোনটি, সেটা এখানে লেখা হবে। এখনও লেখা হয়নি, যেহেতু মন্দিরটি তৈরি হয়েছে খুব একটা বেশি দিন হয়নি, তোমাদেরকে আগেই বলেছি, তাই এখনও সে ক্যাপশনটা দেওয়া হয়নি। কিন্তু প্রত্যেকটা মায়ের মূর্তি, মায়ের যে সতীপীঠ এখানে তুলে ধরা হয়েছে। আমি তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা সতীপীঠ দেখানোর চেষ্টা করছি, যাতে তোমরা বাড়িতে বসেই 51টি সতীপীঠের দর্শন করতে পারো। আজকের ভিডিওর মাধ্যমে তো তোমাদেরকে আমি 51টি সতীপীঠের দর্শন করাচ্ছি। এছাড়াও এই মন্দিরে আরও অনেক দেবদেবী আছে, যাদের বিগ্রহ দেখলে এবং তাদের দর্শন করলে সত্যিই তোমাদের খুব ভালো লাগবে। কারণ আমার এই মন্দিরের প্রাঙ্গণটি এবং মন্দিরের আশেপাশের পরিবেশ এবং মন্দিরের প্রত্যেকটা বিগ্রহ সত্যিই খুব ভালো লেগেছে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তোমাদের আজকের ভিডিওটি, তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও, আর কমেন্টে আমাকে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এতক্ষণ তোমাদের এই দিকটা দেখালাম সতীপীঠের বিগ্রহগুলি, এবং এ পাশটা তোমরা দেখো, এ পাশটাও কিন্তু তার ব্যতিক্রম নেই। 51 সতীপীঠের মধ্যে কিছু বিগ্রহ এ পাশটাতেও রয়েছে। মন্দিরের মধ্যে একটা ঢাকেরও ব্যবস্থা রয়েছে। এটা যত সম্ভব যখন মন্দিরের ভেতরে আরতি হয় সেই সময়টাই বাজানো হয়। এই মন্দিরটা কিন্তু টোটাল 2টো ফ্লোর। এখন যে ফ্লোরটায় আমি রয়েছি সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আর এই ফ্লোরে যা কিছু রয়েছে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তারপরে যাব ফার্স্ট ফ্লোরে। এই গ্রাউন্ড ফ্লোরে আছে 3টি গর্ভগৃহ। মাঝের গর্ভগৃহতে আছেন মা দুর্গা সপরিবারে, আর ঠিক তাদের সামনে আছেন মা সারদা দেবীর একটি বিগ্রহ, এবং তার পাশে আছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের একটি বিগ্রহ। মা দুর্গার এক পাশে আছে সিদ্ধিদাতা গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মী, এবং তার আরেক পাশে রয়েছে কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী। যখন মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল তখন কিন্তু প্রথমে মা দুর্গারই মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করা হয়, তারপর এক এক করে অন্যান্য দেবদেবীর বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। মা দুর্গার ডান দিকে রয়েছে আরেকটি গর্ভগৃহ, যেখানে রয়েছে মন্দিরের প্রতিষ্ঠাতা তার সহধর্মিণী।
এই মন্দিরটি কিন্তু তার সহধর্মিণীর জন্যই প্রতিষ্ঠা করা হয়েছে, তাই জন্য তার বিগ্রহও কিন্তু এখানে রাখা হয়েছে। এই মন্দিরে অন্যান্য সকল দেবদেবীর মতো তাকেও নিত্য পূজিত করা হয়। এছাড়াও এই মন্দির প্রাঙ্গণের পেছনে নির্মাণ করা হয়েছে তার একটি সমাধি মন্দির। আমি তোমাদেরকে সেই মন্দিরটাও দেখাবো, তবে চলো আরেকটি গর্ভগৃহ দেখা বাকি রয়েছে, সেটা দেখে আসি। মা দুর্গার বাদিকে রয়েছে আরেকটি গর্ভগৃহ, যেখানে রয়েছে দেবাদিদেব মহাদেব। মহাদেবের গর্ভগৃহের ওপরে রয়েছে এক পাশে ব্রহ্মা এবং আরেক পাশে রয়েছেন বিষ্ণু। আর এখানে দেখা যাচ্ছে মহাদেবের জটা, যেখানে কিন্তু মা গঙ্গাকেও ফুটিয়ে তোলা হয়েছে। আর মহাদেবের সামনে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ, যেটা কিন্তু এক একটা দেখতে এক এক রকম। একটা শ্বেত পাথরের রয়েছে এবং আরগুলো কিন্তু বিভিন্ন যে জ্যোতির্লিঙ্গগুলো আমরা জানি শিব ঠাকুরের, সেই জ্যোতির্লিঙ্গগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর মাঝে রয়েছে সবচেয়ে বড় শিবলিঙ্গ একটি। এটা ছিল গ্রাউন্ড ফ্লোরে থাকা দেবদেবীর বিগ্রহ। মন্দিরের ফার্স্ট ফ্লোরে অর্থাৎ দোতলায় আছে আরও 3টি গর্ভগৃহ। চলো তোমাদেরকে সেই গর্ভগৃহ দেখাবো এবং সেখানে থাকা দেবদেবীর বিগ্রহগুলি দেখাবো। কিন্তু তার আগে এই মন্দিরের পেছনে আছে একটি সমাধি মন্দির, যেটা তোমাদেরকে বলেছিলাম যে প্রতিষ্ঠাতা সহধর্মিণীর সমাধি মন্দির রয়েছে মন্দিরের পেছনে। চলো তোমাদেরকে সেটা আগে দেখাই। সমাধি মন্দিরে প্রবেশের আগে চারিদিকটা যে প্রাঙ্গণটি রয়েছে, সে প্রাঙ্গণটি খুব সুন্দর, বিভিন্ন রঙের বিভিন্ন বর্ণের ফুলের বাগান দিয়ে ঘেরা। দেখো অনেক ধরনের ফুল কিন্তু এখানে রয়েছে। আর এই হচ্ছে সমাধি মন্দির। চলো এবার সমাধি মন্দিরটি দর্শন করে আসি। দুতলা বিশিষ্ট এই মন্দিরটি যতটা না সুন্দর দেখতে, এই সমাধি মন্দিরটি দেখতে তার থেকেও যেন বেশি সুন্দর। ডক্টর ভবতোষ বিশ্বাসের সহধর্মিণী যিনি ছিলেন, তার ইচ্ছে ছিল একটা মন্দির নির্মাণ করার, যেখানে সকল দেবদেবীর পুজো হবে। তার ইচ্ছের প্রতি সম্মান জানিয়ে নির্মাণ করা হয়েছে এই মন্দিরটি। এই মন্দিরের প্রতিষ্ঠাতা যিনি আছেন, তার সহধর্মিণী যিনি ছিলেন, তাকে দাহ করা হয়নি। খুব সুন্দরভাবে তারই একটি সমাধি মন্দির বানিয়ে তাকে এই মন্দির প্রাঙ্গণেই যেন রেখে দেওয়া হয়েছে। এই সমাধি মন্দিরের পেছনেই রয়েছে খুব সুন্দর একটা পুকুর। চলো তোমাদের সেই পুকুরটিও আমি দেখিয়ে দিই। এই পেছন দিকটা গেলেই তোমরা দেখতে পাবে অনেক বড় একটি পুকুর। এই পুরোটাই কিন্তু মন্দির প্রাঙ্গণের মধ্যেই রয়েছে। আর খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে প্রতিষ্ঠিত এই মন্দির। তোমরা যদি আসো, তোমাদের এই মন্দিরটি দেখতে এবং এই মন্দিরের প্রাঙ্গণটি চারিদিকটি ঘুরে দেখতে তোমাদের সত্যি খুব ভালো লাগবে। চলো তোমাদেরকে সমাধি মন্দিরটিও ঘুরে দেখালাম। এবার মন্দিরের দোতলায় যে 3টি বিগ্রহ রয়েছে, 3টি গর্ভগৃহের মধ্যে, সেই বিগ্রহগুলি তোমাদেরকে আমি দর্শন করাই। এই মন্দিরের ঠিক পাশে দিয়ে এরকম একটা সিঁড়ি মন্দিরের দোতলায় ওঠার জন্য রয়েছে। দোতলায় এই সিঁড়ি দিয়ে উঠলেই তোমরা তোমাদের বাদিকেই দেখতে পাবে 3টি গর্ভগৃহ। আর ঠিক তার সামনে নাট মন্দিরটি দেখতে খানিকটা এরকম।
আর এই নাট মন্দিরের ঠিক ওপরে খুব সুন্দর নকশা করে লাইট সেট করা হয়েছে। এই লাইটগুলো যখন সন্ধে হয় তখন জ্বালিয়ে দেওয়া হয়, যার জন্য মন্দিরটি দেখতে কিন্তু আরও সুন্দর লাগে। আর এই দোতলায় রয়েছে 3টি গর্ভগৃহ, যার মাঝে রয়েছে খুব সুন্দর রাধাকৃষ্ণের বিগ্রহ। সত্যি অপূর্ব সুন্দর দেখতে এই রাধাকৃষ্ণের বিগ্রহটি। দেখো তোমরা রাধাকৃষ্ণের যদি দুপাশে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এখানে কিন্তু 3টি যুগকে তুলে ধরা হয়েছে, সত্য, দাপর এবং ত্রেতা। রাধাকৃষ্ণ বিগ্রহের ঠিক সামনে রয়েছে পঞ্চতত্ত্ব, আর পঞ্চতত্ত্বের সামনে রাখা রয়েছে খুব সুন্দর তুলসী মন্দির। আর তুলসী মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে খুব সুন্দর করে সাজানো অনেকগুলি গোপাল। আর যদি তুলসী মন্দিরের বাঁ দিকে তাকাও তাহলে দেখতে পাবে খুব সুন্দর রাধাকৃষ্ণের কিছু বিগ্রহ সাজানো রয়েছে। এই মন্দির প্রাঙ্গণে যতগুলি বিগ্রহ দেখছো সব বিগ্রহগুলি কিন্তু রাজস্থান থেকে আনা হয়েছে। রাজস্থান এবং পাঁশকুড়ার কিছু মিস্ত্রির কম্বিনেশনে এই মন্দিরের প্রতিটি মূর্তি তৈরি করে এখানে আনা হয়েছে। এই রাধাকৃষ্ণের বিগ্রহের ঠিক বাদিকে রয়েছে প্রভু জগন্নাথ দেব এবং প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা, এবং ডান দিকে রয়েছে, দেখো তোমরা ডান দিকে যদি তাকাও তাহলে দেখতে পাবে শ্রীরাম রয়েছে, শ্রী লক্ষ্মণ এবং মাতা সীতার বিগ্রহ। মন্দিরটি প্রতিদিনই খোলা থাকে সকাল 5টা 30 থেকে দুপুর 2টো পর্যন্ত। 2টোর পর বন্ধ হয়ে যায়, আবার সন্ধে 6টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আর সন্ধ্যা আরতি প্রতিদিন 6টা 30-এ হয়। এই মন্দিরে আরেকটা যে জিনিসটা জেনে আমার খুব ভালো লাগলো, পুরুষ পুরোহিতের সাথে সাথে এখানে মহিলা পুরোহিত দিয়েও কিন্তু পুজো করানো হয়। তবে হ্যাঁ, কোনো ফর্মাল কিছু মন্দির হিসাবে কোনো ফর্মাল কোনো নিয়ম নেই। যার যখন ইচ্ছে মন্দির যখন খোলা থাকে এসে দর্শন করে যেতে পারে। এই মন্দিরে আসলে তোমরা দেখতে পাবে আমাদের ভারতবর্ষের যে হিস্টোরিক্যাল এবং মাইথোলজিক্যাল যে ব্যাপারটা সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরটিতে তোমরা যতগুলি বিগ্রহ দেখতে পাচ্ছ প্রত্যেকটা বিগ্রহকে নিত্য পুজো করা হয় এবং নিত্য ভোগ নিবেদন করা হয়। আর সেই ভোগ নিবেদন করার পরে যদি মন্দিরে কোনো ভক্ত উপস্থিত থাকে তাদেরকে নিবেদন করা হয়। তোমারও যদি ভাগ্যে থাকে ভোগ পাওয়ার, তোমরা কিন্তু এখানে আসলে ভোগও পেতে পারো। তবে হ্যাঁ, অন্যান্য মন্দিরে যেরকম ভোগের কুপন দিয়ে মানে দর্শনার্থীর জন্য ভোগ নিবেদন করা হয় সেরকম কোনো ফর্মাল ব্যবস্থা এখনো পর্যন্ত করা হয়নি। তবে হ্যাঁ, ভগবানকে যেই ভোগ নিবেদন করা হয় প্রতিদিন তোমরা যদি সেই সময় উপস্থিত থাকো মন্দির প্রাঙ্গণে তবে সেই ভোগ আবার ভক্তদেরকে বিতরণ করা হয়। রাধাকৃষ্ণ বিগ্রহের ঠিক বাঁদিকে রয়েছে আরেকটি গর্ভগৃহ যেখানে আছে 10 মহাবিদ্যা। আর সেই 10 মহাবিদ্যার প্রত্যেকটা মহাবিদ্যার যে বিগ্রহ সেই বিগ্রহগুলিকে এখানে রাখা হয়েছে এবং তার মাঝে অবস্থান করছেন মা কালী, মা দক্ষিণা কালীর বিগ্রহ এখানে রাখা হয়েছে, যেটি কিনা দেখতে সত্যি অপূর্ব সুন্দর। এই 10 মহাবিদ্যার কার কোন বিগ্রহ সবগুলির নিচে ক্যাপশন লাগানো হবে যাতে দর্শনার্থীর চিনতে সুবিধা হয়। এখনো পর্যন্ত সে ক্যাপশন লাগানো হয়নি, সময়ের ব্যাপার আছে, বুঝতেই পারছো খুবই নতুন এই মন্দিরটি। তবে হ্যাঁ, ধীরে ধীরে এই ক্যাপশনও লাগানো হবে যাতে দর্শনার্থীরা চিনতে পারে কোনটি কোন বিদ্যা এবং কোনটি কোন দেবী।
আর গর্ভগৃহের মধ্যে আরেকটি যে গর্ভগৃহ রাধাকৃষ্ণের ডান দিকে রয়েছে সেটি হচ্ছে মা শেরবালির বিগ্রহ। সেই শেরবালি বিগ্রহের ঠিক সামনে রয়েছে মা শীতলা এবং মা মনসা, এবং আরেক পাশে রয়েছে মা জগদ্ধাত্রী এবং মা ষষ্ঠীর বিগ্রহ। মন্দিরটি এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি, আরও আস্তে আস্তে অনেক কিছু নির্মাণ কাজ বাকি আছে, আস্তে আস্তে তৈরি হচ্ছে। তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা আসতে পারো, মন্দিরটি দর্শন করে যেতে পারো। আর এই হচ্ছে ডক্টর ভবতোষ বিশ্বাস। আমি যেদিন এসেছিলাম ডক্টর ভবতোষ বিশ্বাস উনি মন্দিরে উপস্থিত ছিলেন। চলো জেনে নিই তার মুখ থেকেই মন্দির সম্পর্কে কিছু তথ্য। মন্দিরের জন্ম হচ্ছে 2021-এ। মন্দির পরিকল্পনা করা কিছু হয়তো হয়নি, এটা ঘটনাচক্রে তৈরি হয়েছে, তারপর এক এক করে যোগ হয়েছে। প্রথমে এই মন্দির সম্বন্ধে বলে রাখি, মন্দির খুব দোতলা মন্দির, নিচে একটা তলা আছে, ওপরে তলা আছে, আমরা দোতলা দাঁড়িয়ে আছি। এই পোর্শনটা হচ্ছে গর্ভগৃহ, আর সামনেটা হচ্ছে নাট মন্দির। এই গর্ভগৃহে 3টে কম্পার্টমেন্ট আছে, আমরা মাঝখানে কম্পার্টমেন্টে দাঁড়িয়ে আছি। এইদিকে হচ্ছে আমরা লেফটের বাঁদিকে কম্পার্টমেন্টে এলাম। বাঁদিক থেকে শুরু করা যায়। বাঁদিকে কম্পার্টমেন্ট হচ্ছে মা কালীর কম্পার্টমেন্ট, এটা মা কালীর প্রকোষ্ঠ। এইখানে 10 মহাবিদ্যা আছেন। 10 মহাবিদ্যা মা কালীর 10টা রূপ এখানে দেখতে পাচ্ছি আমরা। সামনে রয়েছেন দক্ষিণা কালী, যে কালী দেখে আমরা বাঙালির অভ্যস্ত দক্ষিণেশ্বর কালী, মা কালী। আর রয়েছেন বাকি 9 জন, উপরে চিহ্ন অবস্থা দেখা যাচ্ছে। আর বাকি 4-8 জন। এই 9 জনের মূর্তি রয়েছে। এটা পাথরের তৈরি, এক ছাটের মূর্তি, কোথাও জোড়া নেই, রাজস্থান থেকে তৈরি করে আনা হয়। এখানে যে রাজস্থানের এখান থেকে কিছু মিস্ত্রি, লেবার বা আর্টিস্ট, কিছু রাজস্থানের, কিছু এখানকার, পাঁশকুড়া ওই দিকের তারা আছেন। এটা কম্বিনেশন ওয়ার্ক, খানিকটা ওখানে আসে, খানিকটা ফিনিশিং এখানে হয়। প্রথমে মা দুর্গার মন্দির নিচে, সেটা দিয়ে শুরু হয়েছে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি দেখলাম বিভিন্ন দেবদেবীর বিগ্রহ রয়েছে। তো এখানে মা কালীও আছেন, রাধাকৃষ্ণের মূর্তিও আছেন। তো মাঝখানে প্রকাশ পেয়েছে আদি ঈশ্বরের মন্দির। আদি ঈশ্বর বলতে 4টে যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সত্য যুগের জগন্নাথ প্রতিনিধি, জগন্নাথ সুভদ্রা বলরাম দেখতে পাচ্ছি 3 জন রয়েছেন। তারপরে রয়েছেন একটু আর্টিস্টিক দৃষ্টিতে মূর্তি করা হয়েছে, একই রকম। মাঝখানে রয়েছেন আমাদের রাধাকৃষ্ণ। ট্র্যাডিশনাল যে রাধা কৃষ্ণ দেখে অভ্যস্ত, তার চেয়ে একটু আলাদা রং, ভঙ্গি, এগুলো সবই খুব সুন্দর, কালারফুল লাগছে। আমার কল্পনায় বা আমার যারা সহযোগী তাদের কল্পনায় যেটা আসছে সেটাই করা হয়েছে। ডান দিকের প্রকল্প রয়েছে আমাদের মাতৃমন্দিরের অন্য মায়ের রূপ, মা কালী, মা দুর্গা ছাড়া বাকি যে মূর্তিগুলো তারা এখানে রয়েছেন। উপরে দেখতে পাচ্ছি বৈষ্ণোদেবী, শেরাবালি বৈষ্ণোদেবী। এইদিকে আমরা সবাই দেখতে পাচ্ছি শীতলা দেবী, মনসা দেবী রয়েছেন এখানে। এইদিকে আমার জগদ্ধাত্রী মায়ের মূর্তি রয়েছে, এখানে ষষ্ঠীর মূর্তি রয়েছে। মূর্তিগুলো একটা হচ্ছে মনে হচ্ছে মায়ের মূর্তি সব দেখানো দরকার, আর দ্বিতীয় হচ্ছে চাহিদা লোকে এখানে দক্ষিণ সবাই দেখবে। আমাদের বাংলার দক্ষিণ বাংলা এই অংশে ষষ্ঠী দেবী খুব জাগ্রত দেবী, তার মূর্তি আছে। 36 কোটি দেবদেবী তো রাখতে পারবো না। তারপরে চন্দননগর কাছে জগদ্ধাত্রী আছেন। মনসা পুজো খুব প্রচলিত দক্ষিণ বাংলায়, মনসা দেবী আছে। শীতলাও প্রচলিত। যতটা অ্যাকোমোডেট করা গেছে, এখন আমার 3টে থেকে 6টা কম্পার্টমেন্ট বাকি, এদের মধ্যে এখন থেকে কি মানে প্রত্যেকটা দেবদেবীর পুজো হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই। প্রত্যেকটা যিনি বসছেন তাকে পুজো শুরু হচ্ছে। পুজোর নির্ঘণ্ট হচ্ছে ভোর 5টার সময় মঙ্গল আরতি হয়, তাতে ঠাকুরের ফল মিষ্টি দেওয়া হয়। কীর্তন, হরিকীর্তন রোজ সকালে হয়। এই 5টা থেকে 6:30 পর্যন্ত সকালে সেশন চলে। দুপুরে 12টার সময়, আজকে রবিবার দিন একটু বিশেষ হবে, সেদিন একটু দেরি হচ্ছে না, 12টা, 12:30টায় দুপুরে পুজো হয়। দুপুরের পুজো অন্নভোগ, প্রত্যেকটা ঠাকুরের আলাদা করে পুজো নিবেদন করে ভোগ দেওয়া হয়। প্রত্যেকটা কমিটি আলাদা পুজো। এই মন্দিরটার নাম হচ্ছে দুর্গা মন্দির বা মাতৃমন্দির। মা দুর্গাই হচ্ছেন সমস্ত মূলে, সপরিবারে তিনি হচ্ছেন ধারণ করে রেখেছেন, তাকে দিয়ে মন্দির শুরু হয়েছে। 2021 সালে মৃন্ময় মূর্তি অর্থাৎ মাটির মূর্তি দিয়ে মন্দির প্রতিষ্ঠা হয়েছে 2021-এ দুর্গাপুজোর সময়। পরের বছর 2022-এ প্রস্তুত পাথরের মূর্তি আছে। তো ওইটা হচ্ছে মাঝখানে মা দুর্গা মূর্তি। ওখানে বাঁ দিকে রয়েছেন আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, শিব ঠাকুরের যে
12টা রূপ, বিভিন্ন যারা থাকেন তারা আছেন, উপরে আমাদের ব্রহ্মা বিষ্ণু আছে, আর ঠিক ডান দিকে আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি মানে তার ঠিক নিচে ওইটা হচ্ছে মন্দিরের খুবই গুরুত্বপূর্ণ জায়গা। অর্থাৎ যার ইচ্ছে মন্দির তৈরি হয়েছে, যার স্মরণে মন্দির চলে, এবং এই সমস্ত দেবদেবীর মতো উনি ইকুয়ালি পূজিতা হন। ঠিক ভগবান গানে তাকে পুজো করা হয়, যেমন রামকৃষ্ণ মা সরদা পুজো করা হয়, এই মন্দিরে উনি হচ্ছেন প্রধান আরাধ্যা দেবী। তারই পেছনে সমাধি আছে। তিনি না হলে মন্দির হতো না, তিনিই চেয়েছেন মন্দির হয়েছে। তার অকাল প্রয়াণে মন্দির তৈরি হলো, তিনি জীবিত থাকলে চলে যাওয়ার কথা নয়, জীবিত মন্দির হতো এখন হতো না। আচ্ছা, এই যে মন্দির আপনার বাড়ির সাথেই, এটা কি মানে তারই ইচ্ছাতে হয়েছে? তারই ইচ্ছাতে পুরোটাই? তিনি যখন চেয়েছিলেন ছিলেন মন্দির, তখন চেয়েছিলেন যে মন্দিরটা হোক। তখন ঘরে একটা ছোট্ট ঠাকুর ঘর ছিল। আচ্ছা। তার ইচ্ছে ছিল ঠাকুরদের বড় করে পুজো করা হোক, একটা মন্দির তৈরি হোক, একটা দুটো ঠাকুর, সেরকম কিছু প্ল্যান হয়নি। তারপর কোভিডের ঠিক আগে হঠাৎ অসুস্থ হলেন, শি ওয়াজ ভেরি হেলদি। হঠাৎ কোভিডের ফার্স্ট ফেজ সেকেন্ডের মাঝখানে 2021 তিনি চলে গেলেন। নানা কারণে ওনাকে দাহ করা হয়নি, ওনার শ্বশুরে ওখানে সমাধি দেওয়া আছে। চিতাভস্যের সমাধি নেই, কিন্তু শ্বশুরে সমস্ত শরীর ওখানে। সন্ধ্যেবেলা 6:30টার সময় তোরজোর শুরু হয়, 7টার থেকে পুজো শুরু হয়। প্রত্যেকটা কমরে ঠাকুরের কীর্তন ভোগ, অন্নভোগ দুপুরে হয়, রাত্রে শুকনো ভোগ। পুরোহিত আছে, তার চেয়ে কিছু কম গুরুত্ব না মহিলা পুরোহিত, তার পুজো দেখতে হবে। সন্ধ্যেবেলা এলে কোনো দিন মহিলা পুরোহিত, কোনো পুরুষ পুরোহিত, ডিপেন্ডিং অন লিস্ট করা থাকে। দিনের বেলাটা বেশিরভাগ দিনই মহিলা পুরোহিতরা করেন। আর দ্বিতীয় কথা হচ্ছে কখন মন্দির খোলা থাকবে। ভোরবেলা 6টা, হ্যাঁ, ভোর 5:30টার সময় মন্দির খুলে যায়। এই যে খোলা থাকে, খানিকক্ষণ মঙ্গল আরতি, সকালে মঙ্গল আরতি হলো, তারপর সামনের গেট বন্ধ থাকে, কিন্তু মন্দির দর্শন বন্ধ হয় না। পাশ দিয়ে সবাই আসতে পারে, সামনে গেটের ফাঁক দিয়ে দেখতে পারে দিয়ে। ভোগ হয়ে মন্দির 1:30-2টার মধ্যে বন্ধ হয়ে যায়। আজকে রবিবার একটু সময় লাগছে, ভোগ হতে দেরি হলে প্রসাদ দিতে দেরি হয়। রাফলি 3টে হচ্ছে কাট অফ টাইম, তার আগে 2:30তে 3টে মন্দির বন্ধ হয়ে যায়। আবার সন্ধ্যা 6টার সময় খোলা হয়। 6টা থেকে শুরু করে কটা পর্যন্ত বন্ধ হয়ে যায়? 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে, ডিপেন্ডিং অন উৎসবে অনুষ্ঠানে 10টা মতো খোলা থাকে। হ্যাঁ, যেগুলো বিশেষ দিন কাট অফ টাইম 6:30 থেকে 9:30, ওই সময়টা খোলা থাকে। সন্ধ্যা আরতি মোটামুটি কটার দিক করে হয়? 6:30। এখানে তো দর্শনার্থীদের জন্য কি ভোগের করা হয়েছে এখনো কোনো কুপন সিস্টেম বা? না, কুপন নেই। এই যে এখন পুজো হয়ে ভোগ হবে, ভোগের যেটুকু যে আয়োজন থাকে, যারা আসে ভোগ খাইয়ে দেওয়া হয়। যারা সঙ্গে সঙ্গে এলো, একটা হস্টেলের মধ্যে যা থাকলো, কাউকে বেশি, কাউকে যদি ভগবান চায় পাবে। একদম জাঁকজমক আড়ম্বর অনুষ্ঠান নির্ভর করে অনেক পরিস্থিতি রয়েছে। দুর্গাপুজো ভীষণ জাঁকজমক করা হয়, কালী পুজো ভীষণ জাঁকজমক করা হয়, দোল পূর্ণিমা, জন্মাষ্টমী, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, এগুলো খুব জাঁকজমক করা হয়। তারপরে আরেকটা জিনিস বলা হয়নি, নিচের দেয়ালে খুব প্রকোষ্ঠ আছে, তাতে 51 পিঠ আছে। 51 সতীপীঠের ক্যাপশন এখনো লাগানো হয়নি, মূর্তি লাগানো আছে। যেমন কালীঘাট, কামাখ্যা, ফুল্লরা, এগুলো জানি, কঙ্কালীতলা। তো জায়গাটার নাম, মায়ের কোন অংশ পড়েছে এবং সেই মন্দিরের নাম, এগুলো সব ক্যাপশন লাগানো হবে। ইট উইল টেক সাম টাইম। ওইটা হলে তখন সম্পূর্ণ হবে। তার আগে সবাই অন্তত জানতে তো পারছে মায়ের 51 পিঠ। 51 পিঠ কি করে এলো? মাঝখানে সতী হচ্ছেদের মূর্তিটা আছে। তারপর সামনে গীতার প্রথম অধ্যায়, ওটা সারথী শ্রীকৃষ্ণ বসে আছেন, অর্জুন বসে আছেন। আর এইদিকে ঢোকার মুখেই ওখানে আমাদের লক্ষ্মীনারায়ণ, সেই পৃথিবীর উৎস। এইভাবে পুরোটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, হিস্টোরিক্যাল অ্যান্ড মাইথোলজিক্যাল অ্যাসপেক্ট অফ দিস কান্ট্রি। এই মন্দিরের থিম হিসেবে সেটাই রেখেছি, মাতৃমন্দির। তার কারণ মা হচ্ছেন ধারক বাহক, সর্বত্র মায়েদের জায়গা। বাড়িতে মা প্রধান হচ্ছে চরিত্র, সাপোর্ট করা যায়, বাবা থাকেন, ভাই থাকেন, অনেকে থাকে, এখানে সব সাপোর্টিভ ক্যারেক্টার। কিন্তু আসল মা দুর্গা ওখানে, মা দুর্গা ধারক, এখানে মা কালী, এখানে মায়েদের মূর্তি। পুরো জিনিসটাই মাময়, মাতৃময়। তো যদি আমরা ট্রান্সলেট করি সোসাইটাল অ্যাঙ্গেল, তাহলে কি ইট ইজ ফর ওমেন এম্পাওয়ারমেন্ট, মহিলাদের সম্মান করা। মন্দির যে প্রধান থিম, যার স্মরণের মূর্তি অনেকে তৈরি হয়, তাকে ডেলি পুজো করে, ঠিক যতটা কিন্তু মা কালীর পুজো হয় ততটাই তার পুজো করা হয়। এটা লেসন টু দি পিপল। তাহলে একজন মহিলা যিনি কিছুদিন আগে ছিলেন, তার পুজো করা হচ্ছে, ইজ এ গ্রেট মেসেজ ফর দি সোসাইটি। সবাই অন্তত মেয়েদের ভালোবাসতে শিখবে, শ্রদ্ধা করতে শিখবে। খুব সুন্দর মেসেজ। এই হচ্ছে থিম, ভালো করে দেখো।
তোমাদেরকে আমার আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ একটা নতুন মন্দির দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করো, আর কেমন লেগেছে তোমাদের মন্দিরটি আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সম্পূর্ণ মন্দিরটি দর্শন করার পরে দোতলায় একেবারে যেদিক দিয়ে আমি প্রবেশ করলাম তার উল্টো দিকেই আরেকটি সিঁড়ি রয়েছে। এই সিঁড়িটি ব্যবহার করে তোমরা মন্দির প্রাঙ্গণটি দর্শন করে বাইরে বেরিয়ে যেতে পারো। আর দেখো বাইরে বেরিয়ে মন্দিরটি কতটা সুন্দর লাগছে। সত্যি খুব সুন্দর একটি মন্দির দর্শন করলাম, আর তোমাদেরকেও দর্শন করালাম। তোমরা বিশেষ বিশেষ পুজোর দিন ছাড়াও যে কোনো দিন মন্দির যখন খোলা থাকে সেই সময়টা এসে মন্দিরটি দর্শন করে যেতে পারো। তাহলে আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।